আসসালামু আলাইকুম। আচ্ছা, আশা করছি শুনতে সমস্যা হচ্ছে না। তো দেখো, আমরা আজকে পড়বো হচ্ছে আমাদের ক্রিটিসিজমের এইটা ইন্ট্রোডাকশন টু কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম। কালচার এবং ইম্পেরিয়ালিজম, এটা এডওয়ার্ড সাইড, কেউ বলে এডওয়ার্ড সেইড, যেটা তোমরা ইচ্ছা বলতে পারো। এডওয়ার্ড সাইডের লেখা এটা, এবং বেশ কমপ্লেক্স একটা এসে যেটা আমরা পড়তে চাচ্ছি, এটাও এবং রাইজ অফ ইংলিশ, এই দুইটাই খুব কমপ্লেক্স। তো চলো আমরা দেখি আর কি। এটা আমাদের 2 দিন লাগবে, আমরা 2 দিনে এটা শেষ করবো। এখান এখানে আমরা লেকচার শিটে যা কিছু আছে সবই পড়বো আর কি। একই জিনিস ঘুরে ফিরে আসবে, জিনিসগুলো মনে হবে যেন জট পেকে যাচ্ছে, আর বুঝতে একটু কষ্ট হবে। প্রথম একবারেই বুঝতে পারবা না, দ্বিতীয়বার তৃতীয়বার যদি ভিডিওগুলো দেখো বা তুমি একটু পড়ো, তাহলে দেখবে দ্বিতীয় তৃতীয়বারে বুঝতে পারতেছো। এই জন্য যে জিনিসগুলোই বুঝতে একটু কষ্ট হবে সেগুলো 2-3 বার করে পড়ার চেষ্টা করো। ওকে, দেখো, কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম, সংস্কৃতি এবং সাম্রাজ্যবাদ। সংস্কৃতি এবং সাম্রাজ্যবাদ। তো এটারই ইন্ট্রোডাকশন আমরা একটু পড়ি, দেখো যে এই পুরোটার ভেতরে কি যেটা বলা হচ্ছে যে ইন হিজ ইন্ট্রোডাকশন এডওয়ার্ড সাইড lays out his approach to the key linkage explored in this book. তার ইন্ট্রোডাকশনে আমাদের এডওয়ার্ড সাইড কি করতেছেন, তিনি তার যে অ্যাপ্রোচ সেটাকে তিনি প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছেন, এবং কিছু কি লিঙ্কেজ, মেইন কিছু লিঙ্ক রয়েছে, এদের ভেতরে একটা কানেকশন রয়েছে, সেটা তিনি এক্সপ্লোর করার চেষ্টা করতেছেন। কাদের ভেতরে কানেকশন রয়েছে? কানেকশন রয়েছে, দ্য কানেকশন বিটুইন দ্য কানেকশনস বিটুইন কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম। কালচার এবং ইম্পেরিয়ালিজমের ভেতরে কানেকশন রয়েছে। এর সাথে আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে কলোনিয়ালিজম আর কি। কলোনিয়ালিজম সেটারও ভেতরে, সেটার সাথে এগুলোর কানেকশন রয়েছে। বা ইম্পেরিয়ালিজম, কলোনিয়ালিজম, এগুলো মোটামুটি একই জিনিস আর কি, কাছাকাছি জিনিস। হি স্টেটস হি উইল ফোকাস অন 3 empires ইন রিলেটিভলি রিসেন্ট টাইমস। তিনি বলতেছেন যে তিনি 3টা সাম্রাজ্যের ওপরে ফোকাস করবেন, যেগুলো রিলেটিভলি রিসেন্ট টাইম, মানে খুব বেশি দিন আগের না, ওই 200-300 বছর আগেকার, যেমন 1700 সাল থেকে 1990 সাল পর্যন্ত, এই 300 বছরের যে ঘটনা প্রবাহ, বা এই 300 বছরের যে 3টা সাম্রাজ্য, যেমন ব্রিটেন, ফ্রান্স এবং ইউনাইটেড স্টেটস, এই 3টা সম্পর্কে আমরা জানবো। মানে আমাদের যে রাইটার, তিনি বলতেছেন তিনি এই 3টা সাম্রাজ্যের উপরে ফোকাস করবেন। এটাকে আরো অনেক ছিল না, আর যেমন পর্তুগিজ বা পর্তুগাল আছে, জার্মানি রয়েছে, এরাও সাম্রাজ্যবাদী, জাপান নিজেও সাম্রাজ্যবাদী। তারপরে এরও আগে অনেক সাম্রাজ্যবাদ তো ছিলই। তো বেসিকলি এই 3টার উপরে তিনি ফোকাস করতে চাচ্ছেন। কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম হ্যাজ বিন প্ল্যান্ড অ্যাজ এ সিকুয়েল টু, বাট অলসো অ্যান এক্সটেনশন অফ অথর্স প্রায়ার ওয়ার্ক, ওরিয়েন্টালিজম। বলা হচ্ছে কালচার এবং ইম্পেরিয়ালিজম এটা হ্যাজ বিন প্ল্যান্ড অ্যাজ এ সিকুয়েল টু, আমাদের কালচার এবং ইম্পেরিয়ালিজম এটা একটা সিরিজ রাইটিং এর একটা পার্ট হিসেবে চিন্তা করা হয়েছে বা তৈরি করা হয়েছে, বাট অলসো অ্যান এক্সটেনশন অফ দ্য অথরস প্রায়ার ওয়ার্ক, এবং এটা অথরের আরেকটা ওয়ার্ক ওরিয়েন্টালিজম নামে ছিল, সেই কাজেরই যেন একটা এক্সটেন্ডেড ভার্সন এটা। সাইদ introduces the concept of contrapuntal analysis and interpretation, which will constitute a major focus throughout the book. এডওয়ার্ড সেইড তিনি মূলত এখানে আমাদের সাথে পরিচয় করে দিচ্ছেন একটা টার্মের, সেটা হচ্ছে কন্ট্রাপান্টাল, বিরোধী। কন্ট্রাপান্টাল মানে হচ্ছে বিরোধী। তো সেই টার্মটার সাথে আমাদেরকে ইন্ট্রোডিউস করে দিচ্ছেন, এবং এই কন্ট্রাপান্টাল অ্যানালাইসিস এবং ইন্টারপ্রিটেশন, এটার সাথে আমাদেরকে পরিচয় করে দিচ্ছেন, এবং তিনি তার এই পুরো বই জুড়ে এই মেজর জিনিসটার উপরেই তিনি ফোকাস করবেন। উইথ দিস অ্যাপ্রোচ, তার এই অ্যাপ্রোচের
মাধ্যমে দ্য পার্সপেক্টিভ অফ বোথ দ্য কলোনাইজার অ্যান্ড দ্য কলোনাইজড, কলোনাইজার এবং কলোনাইজ, যারা কলোনাইজার যারা কলোনি স্থাপন করে তারা, এবং কলোনাইজড অর্থাৎ যেখানে কলোনি স্থাপন করা হয় সেইখানকার মানুষজন আর কি। যেমন কলোনাইজার ছিল ব্রিটিশরা, আর আমরা ইন্ডিয়ানরা ছিলাম কলোনাইজড। তো বলা হচ্ছে তিনি তার এই অ্যাপ্রোচের মাধ্যমে দেখাতে চেয়েছেন যে কলোনাইজার এবং কলোনাইজড এই দুইটারই পার্সপেক্টিভ থেকে তিনি দেখাতে চেয়েছেন যে আর কনসিডার্ড অ্যান্ড টেক্সট আর রিড উইথ দ্য অ্যান্সার উইথ দ্য অ্যাওয়ারনেস অফ দেয়ার হিস্টোরিক্যাল কনটেক্সট। মানে এক কথায় তিনি তারা এই অ্যাপ্রোচে তিনি কলোনাইজার এবং কলোনাইজড এই দুই ধরনের মানুষদেরই পার্সপেক্টিভেই তিনি কথা বলেছেন, এবং তিনি এটার হিস্টোরিক্যাল কনটেক্সট এখানে দেখিয়েছেন আর কি। তো যাই হোক, আমি এই টার্মটা সম্পর্কে একটা আরেকটা জিনিস বলে থাকি, বলি সেটা হচ্ছে সহজ করে দেওয়ার জন্য আর কি। এক কথায় আমরা যখন কোনো রাইটিং পড়ি, ধরো তোমরা পড়েছো আহ হার্ট অফ ডার্কনেস পড়েছো না, ওই যে কঙ্গোর একটা কাহিনী, হার্ট অফ ডার্কনেস পড়েছো। তোমরা ফার্স্ট ইয়ারে পড়েছিল শুটিং অ্যান এলিফ্যান্ট। তোমরা পড়েছো হচ্ছে আহ ওই যে কি বলে, ওর নামটা কি ওই রাইটিংটা, আচ্ছা আমি নিজেও ভুলে গেছি, এটা তোমাদের এখান থেকে বলে দিই। স্যার। তোমরা যেমন রবিনসন ক্রুসো পড়েছো, তোমরা পড়েছো গালিভার স্টাভেল থার্ড ইয়ারে, তারপরে তোমরা পড়েছো হচ্ছে ওই যে কালো, এইখান থেকে এদের ইয়ে থেকে। স্যার, কোনটা? অরণ্যক একটা ছিল। হ্যাঁ হ্যাঁ, অরণ্যক, অরণ্যক ওইটাই বলতে চাচ্ছিলাম। কালো মানুষ যে স্লেভ ছিল আর কি, ওই স্যার। রাইটিংটা বলা হচ্ছে, যেখানে যে রাইটিং গুলোতেই তোমার বলা হচ্ছে ইম্পেরিয়ালিস্টিক অ্যাটিটিউডের কথা বলা হচ্ছে, বা কলোনিয়ালিজম, স্ল্যাভারি, এগুলোর কথা বলা হচ্ছে, সেই এই যে অরণ্যক, রবিনসন ক্রুসো, টম জোন্স না, এই যে গ্যালিভার স্টাভেলস, তারপর আর কি কি আছে, এই রাইটিং গুলোর কথাই বলা হচ্ছে যে এই রাইটিং গুলো তো আমরা পড়ি তাই না, আমাদের খুব ভালো লাগে। রবিনসন ক্রুসোর মতো যদি হইতে পারতাম, 27 বছর একা একা এভাবে থাকতে কেমন লাগতো তাই না। তারপরে ওই যে আরেকটা আছে না, আহ, যে, আমি ওইটার কথা ওইটার নামটা মনে পড়তেছে না, এই যে এখন দেখো ওই যে অফ ছাত্র লীগের, প্লান্টেশন। হ্যাঁ, গ্রেট এক্সপেকটেশন নামে একটা অফ রাইটিং আছে না। গ্রেট প্লেস আছে, ওই যে ফ্রান্সিস বেকনের। না, গ্রেট প্লেস না, আমরা ওই যে পড়তেছি। কলোনি অফ। হ্যাঁ ওইটাও, তুমি যেটা বলতেছো ওইটাও, যে প্ল্যান্টেশন, অফ প্ল্যান্টেশন আছে। তো জি। তারপর গ্রেট এক্সপেকটেশন নামে একটা রাইটিং আছে, তো আগে ছিল আর কি, এখনকার অনার্সে নাই। তো এই রাইটিং গুলোতে আমরা পড়ি কি, আমাদের মজা লাগে যে হ্যাঁ কাহিনীটা খুব সুন্দর, কিন্তু কবি আমাদের এডওয়ার্ড সাইড বলতেছেন যে এইগুলোকে কন্ট্রাপান্টাল থিওরি দিয়ে ইন্টারপ্রিটেশন করতে হবে। কন্ট্রাপান্টাল থিওরিটা কি? ওই রাইটিং গুলোর আড়ালে রাইটাররা মূলত সার্ভ করতেছে অ্যাজ অ্যান উইপন অফ দ্য ইম্পেরিয়ালিজম অ্যান্ড কলোনিয়ালিজম, মানে কলোনিয়ালিজম এবং হচ্ছে ইম্পেরিয়ালিজম যারা ছড়াচ্ছে, যারা বিস্তার করাচ্ছে, এই রাইটিং গুলোর মাধ্যমে মূলত এইগুলোকে একটা বৈধতা দেয়া যেন হচ্ছে, এইগুলোকে মানুষকে বিশ্বাস করানো হচ্ছে যে তোমরা এরকমই, আমরা এরকমই। হ্যাঁ, এবং এটাই ঠিক। হয় না, যখন ধরো তুমি একটা কিছু করবা, হুম, হঠাৎ করে তুমি যদি একটা বাজে কিছু করে ফেলো, ধরো তুমি এবং তোমার ছোট ভাই, তোমরা দুই ভাই, তোমরা ছোট ভাই, দেখবা ছোট ভাই হয়তো বা একটু বদমাশ টাইপের, হুম, বদমাশ টাইপের, কিন্তু তুমি ভদ্র। তারপরেও দেখবা কোনো একটা জায়গায় গিয়ে তোমরা দুই ভাই মারামারি করেছো, তোমার বাবা মা কি বলবে জানো? তুই তো জানিসই ওই ওই রকম, ওকে নাড়তে গেছিস কেন? হ্যাঁ, ওর কোনো দোষ নাই। ওকে বলবে কি যে তুই তো জানিসই ওরকম, তোমাকেই বলবে, তুমি ভদ্র, তোমাকেই বলবে ওকে নাড়তে গেছিস কেন। তো ব্যাপারটা এরকম যে ওই যে বারবার বারবার কোনো একটা কিছু করতে গেলে ওইটা মানুষকে হচ্ছে ইয়ে করতে হয়। তুমি একটা সাডেন কোনো চেঞ্জ নিয়ে আসবা দেশের ভেতরে, ধরো তুমি প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, তুমি দেশের সর্বোচ্চ ক্ষমতায় আছো, তুমি একটা সাডেন চেঞ্জ নিয়ে আসবে, এবার এই জিনিসটাকে তুমি একদিনে যদি ঘটাও তাহলে একটা শোরগোল বেঁধে যাবে। কিন্তু একটু 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 করে চেঞ্জ করতে করতে মানুষকে এটা বোঝাইতে হবে যে হ্যাঁ এটাই এটাই তো নিয়ম, এটাই তো হবে, এটা তো অনেক আগে থেকে বলাই হচ্ছে যে হবে, তাই না? তো এই যে সাহিত্য, যেটার ভেতরে এই ইম্পেরিয়ালিজম এবং কলোনিয়ালিজমের চিন্তা চেতনাগুলো রয়েছে, এগুলো দিয়ে সাধারণত আমাদেরকে অভ্যস্ত করানো হয়েছে যে হ্যাঁ এইগুলো এরকমই। আর
কন্ট্রাপান্টাল অ্যানালাইসিস বা ইন্টারপ্রিটেশন এরকম যে সাহিত্য যখন তুমি পড়বা, ওইগুলো জেনারেল ওয়েতে ইন্টারপ্রিটেশন করলে হবে না, ওইগুলোকে কন্ট্রাপান্টাল থিওরিতে অ্যানালাইসিস করতে হবে। মানে কি, বিরোধী একটা চিন্তা আনতে হবে। তুমি দেখতে পাচ্ছ এখানে স্টোরিটা হচ্ছে অরণ্যকর যে কাহিনী, তুমি দেখতে পাচ্ছ ঠিক আছে, এটা এটা ঘটলো, তুমি দুঃখ পাইলা যে অরণ্যকে এভাবে মারা গেল, তার ওয়াইফ ইমোইন্ডা এভাবে মারা গেল, তুমি দুঃখ পাইলা। কিন্তু এটা না, এটার এটার বিরোধী, কেন ওই রাইটার এই লেখাটা লিখলো। হ্যাঁ, ম্যাক্সিমাম নেগেটিভ রাইটিং এ কেন পুরস্কার দেওয়া হয়? হ্যাঁ, কেন ম্যাক্সিমাম নেগেটিভ রাইটিং এ পুরস্কার দেওয়া হয়? কেন ম্যাক্সিমাম তোমার আহ, আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আমি আমি কোনো ডিবেটে যাচ্ছি না, হ্যাঁ খালি উদাহরণ দিচ্ছি। কেন ডক্টর ইউনুসকে আহ, ইয়ে দেওয়া হলো, নোবেল প্রাইজ দেওয়া হলো? হ্যাঁ, ভালো কাজেও দেওয়া হচ্ছে, একবারে সব কোনো খারাপ কাজে দেওয়া হবে তা না। কিন্তু দেখো, হি ইজ রেসপন্সিবল টু এক্সপান্ড গ্লোবালি ইন্টারেস্ট বেসড বিজনেস, বা সুদ যে যে জিনিসটাকে। আরেকটা জিনিস দেখবা তোমরা, সেটা হচ্ছে যে আহ, মানে এই যে আমরা 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 যখনই দেখতেছি যে, ও আমাদের বাংলাদেশের একজন সে নোবেল প্রাইজ পাচ্ছে, উই আর প্রাউড, তাই না? আমরা প্রাউড হয়ে যাচ্ছি। এটা ঠিক, হ্যাঁ, যে হ্যাঁ আমরা আমরা প্রাউড ফিল করতেছি যে বাংলাদেশের একজন নোবেল প্রাইজ পাইছে। পাশাপাশি আবার এটাও দেখতে হবে যে কেন এটা ঘটলো, কেন দিচ্ছে। আমরা এই যে এখন এখন ফিল করতেছি ফিলিস্তিন ইয়ের যুদ্ধ, এর আড়ালে যে ওরা আরো বড় কিছু করতেছে না তার গ্যারান্টি কি, তাই না? যেমন ইরানের সাথে একটা যুদ্ধ বাঁধাবে, এটার জন্য যে কত মানে ইয়ে করতেছে আমাদের যুক্তরাষ্ট্র। আবার দেখো, মানে যা কিছু যখন যুক্তরাষ্ট্র কারো দিকে সাহায্যের হাত বাড়ায়, কারো বন্ধু হয়, বলা হয় যে যুক্তরাষ্ট্র যার বন্ধু তারা শত্রুর দরকার হয় না। হ্যাঁ, যেমন ইরাক ইরান, এরা কিন্তু একটা সময় যুক্তরাষ্ট্রের বন্ধু ছিল, এখন দেখো শত্রু হয়ে গেছে। ঠিক এরকমই একটা কথা হচ্ছে যে যখনই কেউ মিষ্টি নিয়ে আসে তোমার বাড়িতে, বুঝতে হবে সে কোনো একটা ধান্দাতে এসেছে, তাই না? ঠিক এরকমই একজন কলোনাইজার এর দেশের রাইটার, সে বা ইম্পেরিয়ালিস্টিক ধ্যান ধারণা যারা পোষণ করে, সেই দেশের একজন রাইটার ইম্পেরিয়ালিজমের এগেনস্টে একটা রাইটিং লিখতেছে, আমরা বুঝতেছি যে ও এটা আমাদের পক্ষে, কিন্তু না, ওটা মূলত ও ওইটা লিখে ওই ইম্পেরিয়ালিস্টিক যে অ্যাটিটিউডটা, সেই টার্মের সাথে আমাদেরকে অভ্যস্ত করায় নিচ্ছে। আমরা মূলত অভ্যস্ত হচ্ছে যে হ্যাঁ এটাই তো আমাদের, এটাই তো আমরা, আমরা তো এরকমই, আমরা তো কলোনাইজডই হব। হ্যাঁ, তো আমাদের স্পিকার এখানে যেটা বলতেছেন যে কন্ট্রাপেন্টাল থিওরিতে পড়াশোনাগুলো করতে হবে। আমরা যখন কোনো একটা স্টোরি পড়তেছি, স্টোরির বিরোধী জিনিসটা আমাদেরকে চিন্তা করতে হবে। শুধু আনন্দ মজা নিয়ে চলে আসলাম ওইটাতে না, ওইটার চিন্তা ইয়ে করতে হবে, ওইটার বাইরে চিন্তা করতে হবে। আমি আরেকটা কন্ট্রাপেন্টাল থিওরির একটা চিন্তা বলি। তোমরা ওই যে ইয়েকে তো চেনোই, তাই না? আহ, রকমারির যে মালিক, আমি ভুলে গেলাম নামটা এখন। তো রকমারি যে বইটই আমরা কিনি আর কি, তো রকমারির মালিক ওই সোহাগ, সোহাগ ভাই আর কি। ভাই বলতেছি কারণ আমাদের সময় একবার মিট আপ হয়েছিল আমাদের। তো উনি একদিন এক ইয়েতে ডক্টর এই যে আর জে কিবরিয়ার এক অনুষ্ঠানে এসে বলতেছিলেন যে কন্ট্রাপেন্টাল থিওরির একটা তিনি আলোচনা করতেছিলেন ওইখানে। সেখানে তিনি বলতেছিলেন যে আমেরিকা সুপার পাওয়ার, আমেরিকা আগের সুপার পাওয়ার ছিল হচ্ছে ব্রিটিশরা, তাই না? ব্রিটিশরা, ওই যে ব্রিটিশরা কিন্তু আমেরিকাকেও দখল করে রেখেছিল। তাহলে এখন একটা জিনিস দেখো, আমেরিকার সুপার পাওয়ার যখন হলো, আমরা কি জানি এক বনে দুই বাঘ থাকে না, তাই না? তাহলে এক বাঘ যখন আসবে তখন আগের বাঘকে, মানে এক সুপার পাওয়ার যখন আসতেছে তখন আগের সুপার পাওয়ারকে দমন করবে না, তারা যাতে আবার জেগে উঠতে না পারে। কিন্তু কি হলো, আমেরিকা এসে কি করলো, আমেরিকা যখন জেগে উঠলো আর এই দুই সুপার সুপার পাওয়ারের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। কেন হলো? হ্যাঁ, এটার অ্যান্সার উনি দেননি, কিন্তু এটা একটা কোশ্চেন তিনি দেখে গেছেন যে কেন হলো এটা, কেন আমেরিকা হচ্ছে ইয়ে হয়ে গেল। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীতে আমাদের যুক্তরাজ্য যে বর্তমান যে ইউনাইটেড কিংডম, এরা তো জিতে গেল। জিতে যাওয়ার পরও কেন এরা ইন্ডিয়া থেকে চলে গেল? এরা তো ইন্ডিয়াকে ধরে রাখতে পারতো, কেন ছেড়ে দিয়ে চলে গেল? এটার ভেতরে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। তো এই জায়গাগুলো, এই যে চিন্তাটা, হ্যাঁ ছেড়ে দিয়ে গেল আর আমরা স্বাধীন হয়ে গেলাম, আনন্দ উল্লাস করতেছি, কিন্তু কেন ছেড়ে দিয়ে গেল এটা আর আমরা চিন্তা করলাম না। তো এই জায়গাটাতেই হচ্ছে এই এই চিন্তাটাই যখনই আমরা করতেছি, এটাই হচ্ছে কন্ট্রাপেন্টাল চিন্তা, মানে কন্ট্রাপেন্টাল থিওরির চিন্তা আর কি।
তোমাকে আমি কথা নাই বার্তা নাই তোমার বাড়িতে মিষ্টি নিয়ে গেছি, বুঝতে হবে হয় আমি ঘটক, তোমার বাড়িতে মেয়ে আছে অথবা ছেলে আছে, অথবা আমি তোমাদের কোনো ক্ষতি করতে গেছি। হ্যাঁ, অহেতুক তো তোমার বাড়িতে মিষ্টি নিয়ে যাইনি। তো এটাই হচ্ছে কন্ট্রাপান্টাল চিন্তা ভাবনা। আচ্ছা, এই শুধু এই থিওরিটা মনে রাখো, এটা কাজে দিবে। তাহলে এখানে আমরা আসি, দেখো শুরুতেই চ্যাপ্টার ওয়ান, এই যে রাইটিংটা, এই রাইটিং এর চ্যাপ্টার ওয়ানে, এটা চারটা চ্যাপ্টারে বিভক্ত। চ্যাপ্টার ওয়ানে আমরা দেখি ওভারল্যাপিং টেরিটরিজ, ইন্টারটুয়াইন্ড হিস্টোরিজ। অর্থাৎ টেরিটরি গুলো একটা টেরিটরি আরেকটা টেরিটরিকে ওভারল্যাপ করতেছে। আমরা আমরা যেটাকে বলতে পারি কাইন্ড অফ দখল করা, বা কাইন্ড অফ ইম্পেরিয়ালিজম, বা সাম্রাজ্য যে বিস্তার করা আর কি, সেটা ঘটানো হচ্ছে। আরেকটা হচ্ছে ইন্টারটুয়াইন্ড হিস্ট্রিজ, মানে হিস্ট্রি গুলো ভেতরে জড়িয়ে যাওয়া বা জড়িয়ে ফেলা বা গুলিয়ে ফেলা হিস্ট্রি গুলো, এক কথায়। দেখো, ইন চ্যাপ্টার ওয়ান হুইচ কনসিস্ট অফ 5 পার্টস, চ্যাপ্টার ওয়ান এর 5টা পার্ট রয়েছে। সাইটস ডিসকাসেস দ্য ইনফ্লুয়েন্স অফ জিওগ্রাফি অন এম্পায়ার। সাইদ এখানে ডিসকাস করেছেন জিওগ্রাফির যে প্রভাব, এম্পায়ার গুলোতে জিওগ্রাফির যে প্রভাব সেটা নিয়ে তিনি আলোচনা করেছেন এই চ্যাপ্টারে। হি পয়েন্টস আউট দ্য র্যাপিড গ্রোথ অফ ইম্পেরিয়ালিজম অন দ্য পার্ট অফ দ্য ইউরোপিয়ান নেশনস। তিনি এখানে পয়েন্ট আউট করেছেন ইউরোপিয়ান যে নেশনগুলো রয়েছে তাদের ইম্পেরিয়ালিজমের যে র্যাপিড গ্রোথ, এই বিষয়টাকে তিনি পয়েন্ট আউট করেছেন, বা এইটার উপরে ফোকাস করেছেন। দে কন্ট্রোল 35% অফ দ্য ওয়ার্ল্ড সারফেস ইন 1800। 1800 সালে এই ইউরোপিয়ানরা, বিশেষ করে ইউনাইটেড কিংডম, তারা কি করেছে, তারা ওয়ার্ল্ডের পুরো সারফেসের 35% তারা কন্ট্রোল করেছে। দিস ফিগার্স হ্যাড গ্রোন টু 85%। এবং 1800 সালের পরের থেকে 1914 সালে এসে প্রথম বিশ্বযুদ্ধের সময়ে এই ব্রিটেন কি করেছে, সারা বিশ্বের 85% অঞ্চল তারা শাসন করেছে। তাহলে কি হলো, যে ওই যে বলা হয় না যে ব্রিটিশ সাম্রাজ্যে কখনো সূর্য ডুবে না, সূর্য ডুববে কিভাবে? এইদিকে ইন্ডিয়াও তাদের দখলে, ওদিকে আমেরিকাও তাদের দখলে। ইন্ডিয়াতে যখন সূর্য ডুবে যাচ্ছে, আমেরিকার সূর্য উঠতেছে। তো ব্যাপারটা এরকম। দ্য কলোনাইজার্স ওয়ার টিপিক্যালি আউটনাম্বারড গ্রেটলি বাই দ্য কলোনাইজড। বলা হচ্ছে কলোনাইজার যারা রয়েছে, ওয়ার টিপিক্যালি আউটনাম্বারড গ্রেটলি বাই কলোনাইজড, অর্থাৎ আমরা যারা কলোনাইজড হয়েছি, হ্যাঁ, তারা হচ্ছে তোমার ঔপনিবেশিকদের দ্বারা আমরা সাধারণত মানে আমাদের সংখ্যাটা অনেক বেশি ছিল আর কি। আমাদের সংখ্যাটা ঔপনিবেশিক যারা ছিল তাদের চাইতে অনেক বেশি ছিল। আমরা ইন্ডিয়ানরা সংখ্যা অনেক বেশি ছিলাম না, সেটার কথা বলতেছে। সেইড acknowledges that the urge to dominate the universal but influence and alteration of the two-way street. এডওয়ার্ড সেইড এখানে স্বীকার করতেছেন যে আধিপত্যের যে বিষয়টা, সার্বজনীনভাবে সব জায়গায় যে আধিপত্য বিস্তার করা, এইটার আহ, একটা দুই মুখী রাস্তা। একটা হচ্ছে প্রভাব বিস্তার করা, আরেকটা হচ্ছে পরিবর্তন করে দেয়া। তুমি কোনো একটা জায়গায় যদি নিজের ডোমিনেশনটা করতে চাও, তাহলে সেই জায়গায় তোমার প্রভাব বিস্তার করতে হবে, এবং তারপরে এখানে অল্টারেশন করতে হবে। বলতে পারো ওই যে বিভেদ অ্যান্ড হচ্ছে, মানে ডিভাইড অ্যান্ড রুল বলে না, ব্যাপারটা এরকম। তো এটা করার আগে বলতেছে তুমি ওই আগে যে জায়গাটা ডোমিনেট করবে, যে জায়গাটা শাসন করবে, সেখানে তোমার ডোমিনেশনটা বিস্তার করাতে হবে, তোমার প্রভাব প্রতিপত্তিটা ছড়াই দিতে হবে। এবং অল্টারেশন ইনটু ওয়ে স্ট্রিট, এবং এরপরে তোমাকে মানে ইনফ্লুয়েন্স অ্যান্ড অল্টারেশন, এই দুইটা তোমাকে মেনটেন করতে হবে। কোন একটা জায়গায় তুমি তার শাসন করতে চাও, সেখানে একই সঙ্গে তোমার প্রভাব রাখতে হবে, আবার পরিবর্তন ঘটাইতে হবে ওখানে। হি স্ট্রেসেস দ্য হাইব্রিডিটি অফ অল কালচার্স which never exist in isolation or in pure form but depend on borrowings. এরপরে তিনি এখানে জোর দিয়ে যে জিনিসটার কথা বলতেছেন, যে সংস্কৃতির হাইব্রিডিটি হাইব্রিডিটি, মানে সংস্কৃতিটাও এখন হাইব্রিড হয়ে গেছে, উন্নত জাতের হয়ে গেছে। হ্যাঁ, এবং এটার উপর তিনি জোর দিচ্ছেন, বলতেছেন যে কখনোই বিচ্ছিন্ন বা বিশুদ্ধ আকারে কোনো হচ্ছে সংস্কৃতি নাই, বরং সংস্কৃতিগুলো এখন কি হয়েছে, একটা আরেকটার মধ্যে ঢুকে গেছে। আমাদের বাংলা সংস্কৃতি কি হয়, এখন একটা আরেকটার ভিতরে ঢুকে যায় না। আমাদের কয়জন ছেলেপেলে আছি আমরা যে পিওর বাংলায় 2 মিনিট কথা বলতে পারবো? কেউ বলতে পারবো না। দেখো আমি পিওর বাংলা বলে ফেলেছি অলরেডি। হ্যাঁ, আবার অলরেডিও বললাম।
তো এক কথায় আমাদের সংস্কৃতির একটা অংশ হচ্ছে ভাষা। ভাষাটার ভেতরে, এক ভাষার ভেতরে আরেক ভাষা ঢুকে গেছে না? ঠিক এরকমই আমাদের নাচ গান প্রত্যেকটা বিষয়তে এখানে ঢুকে গেছে না? ঠিক এরকমই বলতেছে আমাদের স্পিকার বলতেছেন, মানে আমাদের রাইটার বলতেছেন যে কালচার গুলো এখন হাইব্রিড হয়ে গেছে, এবং হুইচ নেভার এক্সিস্ট ইন আইসোলেশন। কোনো কালচারই কখনোই মানে একক বা নিঃসঙ্গ অবস্থায় নাই, বা পিওর বা খাঁটি নাই, বাট ডিপেন্ডেড অন বড়োয়িং, বরং প্রত্যেকটা কালচারই একটা আরেকটার উপরে বড় করার, ধার করার ইয়েতে ডিপেন্ডেড হয়ে গেছে। আমরা ইংরেজি বা ওয়েস্টার্ন থেকে ধার করতেছি, ওরা আবার আরেক জায়গা থেকে ধার করতেছে, এভাবেই চলতেছে। ইন অ্যান অ্যানালাইসিস অফ জোসেফ কনরাডস শর্ট নোভেল হার্ট অফ ডার্কনেস, জোসেফ কনরাডের একটা ছোট্ট নোভেল হার্ট অফ ডার্কনেস, এইটার অ্যানালাইসিসে গিয়ে সাইড ডিস্টিংগুইশেস টু ভার্সন, এখানে দুইটা ভার্সনকে তিনি আলাদা করতেছেন। দ্য ফার্স্ট পেসিমিস্টিক অ্যান্ড দ্য সেকেন্ড সামহাট মোর অপটিমিস্টিক। প্রথম ভিশন, আচ্ছা ভার্সন না, এখানে ভিশন আর কি। তিনি এখানে দুইটা ভিশনকে আলাদা করতেছেন। প্রথম ভিশনটা হচ্ছে হতাশাবাদী একটা ভিশন, পরের ভিশনটা হচ্ছে যেভাবে হোক না কেন সামহাউ এটা একটা অপটিমিস্টিক ভিশন, আশাবাদী একটা ভিশন। Commenting on narratives from the 1820s about Napoleon's conquest of Egypt in 1798, said remarks on discrepant experiences of the past, depending on perspectives. আমাদের এখানে বলতেছেন কমেন্টিং অন দ্য ন্যারেটিভস, বলতেছে যে এই যে ন্যারেটিভ গুলো রয়েছে যেগুলো 1820 সালের দিকে যখন নেপোলিয়ন ইজিপ্ট হচ্ছে তোমার ইয়ে করে আর কি। আচ্ছা, কমেন্টিং অন ন্যারেটিভস ফ্রম দ্য 1820s, অর্থাৎ 1820-এর যে দশক, সেই দশকে যে কমেন্টিং গুলো রয়েছে অ্যাবাউট নেপোলিয়ান কনকুয়েস্ট, অর্থাৎ নেপোলিয়ন যে 1798 সালের দিকে যখন ইজিপ্ট দখল করে, জয় করে, সেই সময় সেই বিষয়টাকে নিয়ে 1820-এর দশকে যে ন্যারেটিভ গুলো প্রচারিত হয়েছে বা যে লেখালেখি গুলো হয়েছে সেগুলো ব্যাপারে সাইড রিমার্ক করে বলতেছেন যে এখানে ডিসক্রিপ্যান্ট এক্সপেরিয়েন্স রয়েছে পাস্ট সম্পর্কে, ডিপেন্ডিং অন পার্সপেক্টিভ, এবং বিভিন্ন পার্সপেক্টিভে তিনি ডিপেন্ড করে তিনি এই কথাটা বলেছেন। এখানে ডিসক্রিপ্যান্ট যে বিষয়টা সেটা হচ্ছে অসঙ্গত অভিজ্ঞতা। হয় না যে যখন আমরা তো 71-এর সময় ছিলাম না, তাই না? এখন একাত্তরকে যদি আমাদের কাছে সামনে জিজ্ঞাসা করা হয়, আমরা ধরো 10 জন লোক এখনকার, আমরা 10 জনই এক একজন এক এক কথা বলবো, তাই না? আমাদের ভেতরে সিমিলারিটি খুব কম থাকবে। আর যারা 71-এ ছিল তাদের কথাবার্তার ভেতরে হচ্ছে বেশিরভাগই মিল থাকবে, তাই কি না? তো এটাই বলতেছে যে আমরা যারা, মানে এখানে একটা উদাহরণ দিচ্ছেন যে 1798 সালে নেপোলিয়ন যখন ইজিপ্ট দখল করে, সেই ব্যাপারে 1820 সালের দিকে যখন যে ন্যারেটিভ গুলো প্রচারিত হয়, বা যে যে ন্যারেটিভ গুলো বা এক কথা যে রাইটিং গুলো হয়েছে, যে কথাবার্তা গুলো হয়েছে, সেগুলোর ভেতরে অনেক আহ, অতীতের এক্সপেরিয়েন্সের ক্ষেত্রে অনেক ডিসক্রিপেন্সি ছিল, বা অনেক অসঙ্গতি ছিল। Here the points out that people have different experiences depending on their social circumstances. এখানে একটা জিনিসকে তিনি পয়েন্ট আউট করতেছেন যে মানুষ তাদের সামাজিক বিভিন্ন ঘটনা প্রবাহ এগুলোর প্রেক্ষাপটে, এগুলোর উপর ডিপেন্ড করে তাদের এই অভিজ্ঞতার ভেতরেও একটা ডিফারেন্স চলে এসেছে, তাদের এই ন্যারেটিভ গুলোর ভেতরেও একটা পরিবর্তন এসে গেছে, ইনক্লুডিং দ্য পার্সপেক্টিভ অফ বোথ দ্য কলোনাইজার অ্যান্ড দ্য কলোনাইজড। এবং এখানে কলোনাইজার এবং কলোনাইজড এর ভেতরে যে পার্সপেক্টিভটা রয়েছে, যে দৃষ্টিভঙ্গিটা রয়েছে, সেটার ভেতরেও একটা পরিবর্তন এসে গেছে। ফাইনালি হি রিএমফাসাইজেস দ্য ভ্যালু অফ কন্ট্রাপন্টাল অ্যাপ্রোচ। ফাইনালি তিনি আবারও জোর দিচ্ছেন ওই কন্ট্রাপন্টাল অ্যাপ্রোচের দিকে, তিনি আবারও জোর দিচ্ছেন, দ্যাট অ্যাড্রেসেস বোথ দ্য পার্সপেক্টিভ অফ দ্য ইম্পেরিয়ালিস্ট অ্যান্ড দোজ হু রিসিস্ট দেম। এবং কন্ট্রাপেন্টাল যে অ্যাপ্রোচ, সেটা একই সঙ্গে অ্যাড্রেস করে দুইটা দিককেই, দুইটা দৃষ্টিভঙ্গিকে। একটা হচ্ছে ইম্পেরিয়ালিস্টদের দৃষ্টিভঙ্গিকেও হচ্ছে এখানে তিনি ভ্যালু দিচ্ছেন, আবার একই সঙ্গে যারা এই ইম্পেরিয়ালিজমকে রেসিস্ট করতেছে, বাধা দিচ্ছে, তাদের দৃষ্টিভঙ্গি থেকেও তিনি এটাকে আহ, মানে ডেসক্রাইব করতেছেন আর কি। কন্ট্রাপেন্টাল অ্যাপ্রোচটা হচ্ছে এরকম যে তুমি দুই দিক দিয়ে চিন্তা করবা। তাহলে এই হচ্ছে একটা আলোচনা।
এরপরে আরেকটা আলোচনাতে যাই। কনসলিডেশন, কনসলিডেটেড ভিশন, মানে স্বপ্নকে একত্রীকরণ, লক্ষ্যকে একত্রীকরণ। চ্যাপ্টার 2 consists of 8 parts and forms the core of Said's book. চ্যাপ্টার 2 ভেতরে 8টা পার্ট রয়েছে, এবং এখানে এডওয়ার্ড সেইডের যে বই, সেই বইয়ের যে কোর ইনফরমেশন গুলো সেগুলো রয়েছে। অ্যাট দ্য বিগিনিং অফ দ্য চ্যাপ্টার, এই চ্যাপ্টারের শুরুতেই, হি স্ট্রেসেস দ্য সেন্ট্রালিটি অফ দ্য নোভেল অ্যাজ অ্যান এক্সপ্রেশন অফ কালচার। এই চ্যাপ্টারের শুরুতেই তিনি জোর দিয়ে বলতেছেন যে কালচারের, মানে এক্সপ্রেশন অফ কালচার হিসাবে নোভেলগুলো, উপন্যাসগুলোর একটা সেন্ট্রালিটি রয়েছে। বা আমরা যেটা বলতে পারি যে কোনো একটা দেশের কালচারের প্রধান হচ্ছে সেই দেশের নোভেলগুলো, সেই সেই দেশের নোভেলটা, সেই ভাষার বা সেই ল্যাঙ্গুয়েজের নোভেলগুলো কি প্রকাশ করতেছে সেইটা, মানে সাহিত্যের ক্ষেত্রে ওই ওই নোভেলগুলোর ভেতরে আসলে ওই দেশের আহ, যে কালচারাল যে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনটা বেশি এক্সপ্রেসড হয়েছে। This literary form rose to popularity at the same time as the flourishing of British and French imperialism. বলা হচ্ছে এই লিটারেরি ফর্মটা পপুলারিটি অর্জন করেছে ঠিক ওই সময়ে, যে সময় ব্রিটিশ এবং ফ্রেঞ্চ সাম্রাজ্যবাদটা ছড়িয়ে পড়েছে বা ফ্লোরিশ করেছে, ডেভেলপ করেছে। Said devotes one part in this chapter to a detailed analysis of the role of overseas imperialism in Jane Austen's novel Mansfield Park. সাইড এখানে ডিভোট করতেছেন ওয়ান পার্টের উপরে, বা ওয়ান পার্ট নিয়ে তিনি চিন্তা করতেছেন বা আলোচনা করতেছেন এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে টু এ ডিটেইলড অ্যানালাইসিস অফ দ্য রোল অফ ওভারসিজ ইম্পেরিয়ালিজম, অর্থাৎ বাইরের দেশগুলোতে সাম্রাজ্যবাদকে ছড়িয়ে দেওয়া, এইটার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে এরকম একটা রাইটিং, যেমন জেন অস্টিনের নোভেল রয়েছে ম্যানসফিল্ড পার্ক। এইটার ব্যাপারে তিনি কথা বলেছেন এই চ্যাপ্টারে, জেন অস্টিন যেটা 1814 সালে লিখেছেন। Said devotes two more parts in this chapter to a discussion of Rudyard Kipling's most important long work, the novel কিম। কিম নামে তার একটা নোভেল রয়েছিল, ছিল আর কি, এই রাডিয়ার্ড কিপলিং এর, বা রুডিয়ার্ড কিপলিং আর কি। তো তার যে এই কিম নামক যে নোভেলটা, এটা নিয়েও তিনি আলোচনা করেছেন এই চ্যাপ্টারে। He also discusses the complex relationships revealed by the French novelist Albert Camus in two of his leading works, লা স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জার অথবা দ্য স্ট্রেঞ্জার, অ্যান্ড পেস্ট, দ্য পেস্ট আর কি, দ্য প্লেগ। এইটা, এই রাইটিংটা আমরা পড়েছি। এই রাইটিংটা কোনটা জানো? এটা মনে হয় ওই যে, তোমাদের ফোর্থ ইয়ারে আছে তো, কামুসের রাইটিং কি তোমাদের ফোর্থ ইয়ারে না? একটু কমেন্ট করো। আলবার্ট কামুস। না স্যার। এটা তাহলে থার্ড ইয়ারে আছে তাহলে। ওয়েটিং ফর গডত, এটা কি এর লেখা? আমি থার্ড ইয়ারে আছি দেখতেছি। ওয়েটিং ফর গডত কার লেখা? এই যে আলবার্ট কামুস, দ্য আউটসাইডার। এই আউটসাইডার একটা রাইটিং আছে তোমাদের কন্টিনেন্টাল লিটারেচারে। এই আরেকটা রাইটিং আছে যেটাকে তোমার স্ট্রেঞ্জার বলা হয়, এটা কোনটা আমি তো ভুলে গেলাম। যাই হোক, স্যামুয়েল ব্যাকেটের ওয়েটিং ফর গোডো। ওয়েটিং ফর গডো, ওইটাকে তো স্ট্রেঞ্জার বলা হয় কি? মানে আমার ওইটার কথা মনে আসতেছে, কিন্তু এখানে তো তোমার এই আলবার্ট কামুসের কথা বলা হচ্ছে। দ্য আউটসাইডার এটা যখন পড়বো, এটাকেও দ্য স্ট্রেঞ্জ, এটাই এটাই দ্য আউটসাইডারকে স্ট্রেঞ্জার বলা হয়। আচ্ছা, আমরা যদি এটা দেখি, দ্য স্ট্রেঞ্জার, এই যে, এবং এটারই আরেকটা নাম হচ্ছে তোমার আহ এই দ্য আউটসাইডার।
অথবা দ্য ফরেনার, দ্য স্ট্রেঞ্জার, কামুস নোভেল, এইটাকে বলা হচ্ছে। এটা তোমরা যখন এই যে ইয়েতে পড়বা না, যাদের কন্টিনেন্টাল লিটারেচার আছে, তারা এটা ভালো জানতে পারবা যে এইটা কি। তো আলবার্ট কামুসের এই দ্য আউটসাইডার নামই হচ্ছে এইটা। হ্যাঁ, এই তো, ধন্যবাদ তোমাকে। এটা আমরা পড়বো, যাদের কন্টিনেন্টাল লিটারেচার তারা পারবে। তো এই নামে হচ্ছে, এটা যেহেতু ফ্রেঞ্চ ভাষায় লিখেছেন, এই জন্য এই যে লাই, এটার উচ্চারণ কি হবে ওদের ভাষায়, যাই হোক, আমি তো লা বলতেছি, লা উচ্চারণটা সাধারণত স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে বেশি হয়। যাই হোক, তো এই রাইটিংটা এবং এই রাইটিংটা, এই দুইটা রাইটিং হচ্ছে তোমার এই কি বলে ইম্পেরিয়ালিজমের বিস্তারের ক্ষেত্রে রোল প্লে করেছে। সাইদ অলসো ইনক্লুডস আদার কালচারাল এক্সপ্রেশনস দেন দ্য নোভেল ইন দিস চ্যাপ্টার। নোভেল ছাড়াও আরো কিছু কালচারাল এক্সপ্রেশনের ব্যাপারে কথা বলেছেন সাইদ এই এই চ্যাপ্টারে। হি ডিসকাসেস গিসপি, ভার্দিস অপেরা, এইটা মানে এই অপেরা নিয়েও তিনি কথা বলেছেন ইন কনসিডারেবল ডিটেইল। মানে এটাও তিনি ডিটেইলে কথা বলেছেন, পয়েন্টিং আউট দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য ফ্রেঞ্চ এপিস্টোলজিস্ট অগাস্ট ম্যারিট অন দ্য অপেরাস লিবার্টো অ্যান্ড, মানে এক কথায় এই অপেরা নিয়েও তিনি কথা বলেছেন এক কথায়। এবং সেই অপেরাতে এই যে ফ্রেঞ্চ ইজিপ্টোলজিস্টের যে তোমার ইনফ্লুয়েন্স, সেটার ব্যাপারে তিনি পয়েন্ট আউট করেছেন। তাহলে আমরা দেখলাম এখানে আমাদের পরিচিত বেশ কয়েকটা নোভেল, এই যে ম্যানসফিল্ড পার্ক, তারপরে রাডিয়ার্ড কিপলিং এর যে কিম, এগুলোর ব্যাপারে কথাবার্তা বলা হয়েছে, বা এটা তো আমাদের সিলেবাসেই রয়েছে, তাই না? এই যে এটা আগে ম্যানসফিল্ড পার্ক আগে ছিল তোমার ইয়েতে, সিলেবাসে ছিল, আগেকার সিলেবাস, আমাদেরও আগেকার সিলেবাসে ছিল। ওকে, এবার আসো 3 নম্বরে। 3 নম্বর চ্যাপ্টার কি বলতেছে? রেজিস্ট্যান্স অ্যান্ড অপোজিশন, বাধা দেয়া এবং বিরুদ্ধাচরণ করা। ইন দিস 5 পার্ট চ্যাপ্টার, এই চ্যাপ্টারে 5টা পার্ট ছিল। সেই ট্রেন্স হিজ সেই ট্রেন্স হিজ ফোকাস অন দ্য কমপ্লেক্স interrelationships of imperialist and the imperialized। এখানে 5টা চ্যাপ্টার রয়েছে, এবং 5টা চ্যাপ্টারে আমাদের এডওয়ার্ড সাইড তিনি ফোকাস করেছেন যারা কলোনাইজার বা যারা ইম্পেরিয়ালিস্ট, সাম্রাজ্যবাদ, সাম্রাজ্যবাদী যারা তারা, এবং ইম্পেরিয়ালাইজড আমাদেরকে, মানে যারা আমরা আর কি এই সাম্রাজ্যবাদের শোষণে শোষিত, তারা, এই দুইজনের ভেতরে যে একটা ইন্টার রিলেশনশিপ রয়েছে সেটা তিনি বলতেছেন। He highlights the radical change of the global map in the second half of the 20th century। তিনি এখানে হাইলাইট করেছেন যে 20th সেঞ্চুরির যে সেকেন্ড হাফে এসে গ্লোবাল ম্যাপে যে অনেক চেঞ্জ হলো। হুম, এই চেঞ্জের ব্যাপারে তিনি কথা বলতেছেন। ফর এক্সাম্পল, 49 নিউ আফ্রিকান স্টেটস কেম ইনটু বিং বিটুইন এতো থেকে এত, 1945 থেকে 1990 সালের ভেতরে এই 49টা নিউ আফ্রিকান স্টেট আসলো, মানে আফ্রিকার রাষ্ট্র গঠন হলো এই সময়টার ভেতরে। Said proceeds to consider some of the outstanding themes of resistance culture। সাইদ এখানে আরো কিছু আউটস্ট্যান্ডিং থিমস নিয়ে এসেছেন এই কালচারাল রেজিস্ট্যান্সের বিষয়ে আর কি। ইন এ লেংদি অ্যানালাইসিস, একটা বড় অ্যানালাইসিস করেছেন তিনি, সেখানে তিনি বলেছেন হি ফোকাসেস অন দ্য ন্যাশনালিজম অ্যান্ড রেজিস্ট্যান্স অফ দ্য গ্রেট আইরিশ পোয়েট উইলিয়াম বাটলার ইয়েটস। তিনি একটা লম্বা আলোচনায় তিনি ফোকাস করেছেন এই ডাব্লিউ বি ইয়েটস এর ব্যাপারে। হ্যাঁ, তিনি ছিলেন তার ন্যাশনালিজম, মানে এই ডাব্লিউ বি ইয়েটস আমরা জানি যে তিনি তার কবিতার মাধ্যমে ন্যাশনালিজম, আইরিশ ন্যাশনালিজম এবং যে রেজিস্ট্যান্সের বিষয়টা, সেগুলো তিনি প্রকাশ করেছেন। আমাদের ওই যে কবিতাগুলোই তো আছে, তাই না? ওই যে একটা আছে স্টার 1916 না কত আছে, তারপরে ওই যে এ প্রেয়ার ফর মাই ডটার, তারপরে তার আরো যে রাইটিং গুলো, ওয়াইল্ড সাউন্ড অ্যান্ড কুল, মনে হয় তার তার রাইটিং, আমি ভুলে গেছি। তো এই কবিতা, সবগুলো কবিতার ভেতরে তিনি মূলত তার ওই আইরিশ ন্যাশনালিজমের বিষয়গুলোই তিনি তুলে এনেছেন। আইরিশ আন্দোলন, আইরিশ মুভমেন্ট, সেই সময়কার বিষয়গুলোই তিনি তুলে এনেছেন। হি নোটস এ নাম্বার অফ রেজিস্ট্যান্স টেক্সট পার্টেইনিং ইন দ্য ক্যারিবিয়ান রিজন, দ্য মিডল ইস্ট, ইন্ডিয়া অ্যান্ড মালয়েশিয়া। তিনি আরো অনেকগুলি এই হচ্ছে ইম্পেরিয়ালিজমকে বাধা দানকারী, বাধা দেওয়ার যে নমুনা,
যে নিদর্শন, সেগুলো তিনি আরো অনেক এনেছেন বিভিন্ন জায়গা থেকে, যেমন ক্যারিবিয়ান রিজিয়ন থেকে এনেছেন, ওই যে ওয়েস্ট ইন্ডিজ বলা হয় না, ওয়েস্ট ইন্ডিজ, ওই জায়গাগুলো থেকে নিয়ে এসেছেন। তারপরে তিনি মিডল ইস্ট থেকে, এই যে ইরাক, ইরান, সৌদি আরব, ইসরায়েল, প্যালেস্টাইন, এই জায়গাগুলো থেকে নিয়ে এসেছেন। ইন্ডিয়া থেকে কিছু নিয়েছেন, আর মালয়েশিয়া থেকে নিয়েছেন। হি অলসো কনসিডার্স দ্য ইস্যু অফ কোলাবোরেশন অফ দ্য কলোনাইজড উইথ দ্য কলোনাইজার। তিনি এখানে আরেকটা বিষয় কনসিডার করেছেন, যে কলোনাইজাররা এবং কলোনাইজডরা আবার কোলাবোরেশনও করে। কোলাবোরেশন হয়েছে না, ওই যে হয় না যে হানাদার বাহিনীকে রাজাকাররা কোলাবোরেট করেছে, সহযোগিতা করেছে। আবার হচ্ছে ঠিক সেরকম ভাবেই ওই কলোনাইজারদেরকে, তোমার কলোনাইজড আমরা আমাদের ভেতরের থেকেও কিছু লোক আবার তাদেরকে হেল্পও করেছে, কিন্তু তো এরকমটা হয় আসলে। এরপরে আসো চ্যাপ্টার 4, ফ্রিডম ফ্রম ডমিনেশন ইন দ্য ফিউচার। ফিউচারে ডমিনেশন থেকে, মানে এই ডমিনেশন থেকে বা কলোনাইজার থেকে কিভাবে ফিউচার স্বাধীন হচ্ছে, সেটার ব্যাপারে বলা হচ্ছে যে এই চ্যাপ্টার 4-এ। আমরা কিন্তু এখনো মেইন পয়েন্টে ঢুকিনি, হ্যাঁ। আমরা যেটা পড়তেছি কোন চ্যাপ্টারে কি আছে সেটা শুধু আমরা জানতেছি। এরপরে যে কি পয়েন্টগুলো এটা এখানে রয়েছে, এটা সামনের দিন পড়তে হবে অবশ্যই। তারপরে এখানে আরো বেশ কিছু ইনফরমেশন রয়েছে। তারপরে এটা শেষ। আর বাকিটা আমরা যখন প্রশ্ন পড়বো তখন আরো ডিটেইলে জানতে পারবো। দেখো, দ্য ফোকাস অফ দ্য বুকস ফাইনাল চ্যাপ্টার, হুইচ কনসিস্ট অফ 3 পার্টস ইন দ্য ইউনাইটেড স্টেটস। ফাইনাল চ্যাপ্টারে এসে, যে চ্যাপ্টারটা 3 পার্টে বিভক্ত, সেই চ্যাপ্টারে এসে ইউনাইটেড স্টেটস এর কথা বলা হচ্ছে। ইন সাইটস ভিউ, the world domination that the United States achieved in 1945 has been marred by imperialist ventures such as the Gulf War, এটা বলা হচ্ছে আর কি। তো বলা হচ্ছে যে এডওয়ার্ড সাইড এখানে একটা ভিউ দিচ্ছেন যে ওয়ার্ল্ড ডমিনেশন, ওয়ার্ল্ডের যে শাসন ভার যেটা, এটা 1945 সালের পরে তোমার ইয়ের কাছে গেছে, কি বলে, ইউনাইটেড স্টেটস এর হাতে পড়েছে। এটা হ্যাজ বিন মার্ড, এটা নষ্ট হয়ে গেছে বাই ইম্পেরিয়ালিস্ট ভেঞ্চারের কারণে। বিশেষ করে যে গলফ ওয়ার যেটা হয়েছে, গলফের গলফ ওয়ার যে যুদ্ধটা 1990 থেকে 91 সালের সময়, সেই যুদ্ধের কারণে এটার অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে আর কি। সেইড exhorts his American readers to reach out globally and to learn more about the world। এখানে আমাদের যে সেইড, তিনি আমেরিকান যে রিডার রয়েছে তাদেরকে তিনি এখানে বলতে পারো হচ্ছে পরামর্শ দিচ্ছেন। তিনি তাদেরকে বলতেছেন, আহ্বান জানাচ্ছেন যে তোমরা বেরিয়ে পড়ো, তোমাদের দেশ থেকে গ্লোবালি বিভিন্ন জায়গায় যাও এবং ওয়ার্ল্ড সম্পর্কে জানো। হি কনক্লুডস দ্য বুক বাই রি-এমফাসাইজিং দ্য হাইব্রিডিটি অফ অল কালচার্স, বাই স্ট্রেসিং দ্য ইউজফুলনেস অফ দ্য কন্ট্রাপান্টাল অ্যাপ্রোচ টু দ্য ইস্যুস রেইজড। তিনি এই চ্যাপ্টারটা কনক্লুড করতেছেন এই কালচারের যে হাইব্রিডিটি, যেটা উন্নত জাতের কালচার আর কি, এইটার উপরে জোর দিচ্ছেন। এবং আরো তিনি জোর দিচ্ছেন এই কন্ট্রাপেন্টাল যে অ্যাপ্রোচ, সেইটার যে উপকারিতা বা ইউজফুলনেস, কার্যকারিতা, সেটার ব্যাপারেও তিনি কথা বলতেছেন। বোথ কলোনাইজার্স অ্যান্ড কলোনাইজড পিপুল রিইনভেন্ট কালচারাল আইডেন্টিটিস বেসড আপন দ্য ইফেক্ট অফ ইম্পেরিয়ালিজম। বলতেছে কলোনাইজার এবং কলোনাইজড, এই দুই শ্রেণীর মানুষরাই কালচারাল আইডেন্টিটিকে নতুনভাবে রিইনভেন্ট করে, নতুনভাবে আবিষ্কার করে। এবং এটা আবিষ্কারটা হয় হচ্ছে এই ইম্পেরিয়ালিজমের প্রভাবের উপরে বেস করে আর কি। ইম্পেরিয়ালিজম, তোমার দেশের কালচারটা যেমন আছে, যেমন আমাদের দেশের কালচার এখন যেমন আছে, যদি কখনো এই দেশ অন্য কোনো দেশ এসে অকুপাই করে ফেলে, তখন যেটা হবে যে আমাদের কালচারটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, কেন চেঞ্জ হবে? ওই যে অকুপেশন বা অকুপাই যেটা করলো, দখল করে নিল, হ্যাঁ, বা ইনভেট যেটা করলো, এর ফলেই এই সব কিছু চেঞ্জ হয়ে যাবে। তো এই হচ্ছে আলোচনা, আমরা আজকে এটুকুই রাখি। সামনের দিন আমরা এই কি পয়েন্ট থেকে পড়াশোনা শুরু করব, কি পয়েন্টটা জানবো, এবং এখানে আরেকটু বিষয় এইটুকু জানবো, জানার পরে এটা শেষ হয়ে যাবে। এরপর আমরা যখন কোশ্চেন পড়বো তখন আমরা আরো অনেক কিছু জানা হবে তখন। এখন বলো তোমাদের কিছু বলার থাকলে। এখানে 2-3টা টার্ম তোমাদেরকেও জানতে হবে। এক, ওই যে ইম্পেরিয়ালিজম কি,
কলোনিয়ালিজম কি এগুলো জানি আমরা, কিন্তু তারপরে যাতে লিখতে পারি এরকম ভাবে জানতে হবে। কন্ট্রাপেন্টাল থিওরি বা কন্ট্রাপেন্টাল অ্যানালাইসিস কি, আরেকটা হচ্ছে ডিসক্রিপেন্সি কি। হ্যাঁ, ডিসক্রিপেন্সি, ডিসক্রিপ ডিসক্রিপ্যান্ট নামে এখানে আছে, আমি কোথায় যেন দেখলাম, এই যে ডিসক্রিপ্যান্ট, এইটাও একটা টার্ম। এই টার্মগুলো সম্পর্কে আমাদের তারপরে ল্যাঙ্গুয়েজ, কালচারাল, কালচারাল যে হাইব্রিড যে সিস্টেমটা, হাইব্রিডিটি, এইগুলো সম্পর্কে আমাদের ক্লিয়ার হতে হবে। এটা আমরা সামনের ইয়েটাতে অনেকখানি ক্লিয়ার হয়ে যাব এই জায়গার মধ্যে। আচ্ছা, হ্যাঁ এটা গুলায় যাবে, এটাই স্বাভাবিক। এটা গুলায় যাবে, এটা 2-3 বার করে পড়তে হবে, তারপরে দেখো তোমার মাথায় কিছু একটা থাকতেছে। দেখবা তোমাদের ভেতর একটা চেঞ্জ দেখো তোমরা। তোমরা যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়তা, এরকম হয়তো না, 10টা ওয়ার্ড মিনিং পড়লে 8টাই ভুলে যাও, বা ইভেন 10টাই ভুলে যাবে, এরকম হতো না? এখন দেখবা তোমরা ওয়ার্ড মিনিং যখন পড়তেছো, দেখবো 10টার ভেতরে 6টা 7টাই তোমাদের মনে থাকতেছে, মনে থাকে। আবার একটা সময় আসবে, যেমন আমাদের এখনকার, আমাদের যে বয়স, আমরা যেহেতু পড়াশোনার ভেতর দিয়ে আছি, মানে তোমাদেরকে পড়াইতে গেলে তো আমাকে পড়তে হচ্ছে তাই না কিছুটা, তো এই জন্য বলতেছি যে এই পড়াশোনার ভেতরে যেহেতু আছি, আমার যেমন ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে 10টা পড়লে 10টাই মনে থাকে, বেশি দিন আবার থাকে না, কারণ ওই যে এখন ব্রেনের উপর আরো অন্যান্য চাপ এসে গেছে। কিন্তু ওই কিছু সময়ের জন্য থেকে যায়। তো একটা জিনিস হচ্ছে যে ওই মানে প্ল্যাটফর্মটা তৈরি হতে হয়। তো এই যে এই এসেটা পড়ার জন্য তো আগে তোমরা প্রস্তুত ছিলাম না, কিন্তু এখন যখন পড়লাম একবার, তখন ওই যে মাথাটা গুলিয়ে গেল। আরেকবার যখন পড়বো তখন একটা প্রিপারেশন নিয়ে যে আচ্ছা, এই প্যাসেজটাতে একটু একটু এই কথাগুলো বলা আছে, তার একটু দেখি। অনেকটা এরকম হয় যে অনেক মুভি আছে না, প্রথমবার দেখে আমরা বুঝি না, দ্বিতীয়বার দেখে একটু একটু বুঝি, তৃতীয়বার দেখলাম আমাদের কাছে খোলাসা হয়ে যায়, ও আচ্ছা এই কথাগুলো বলেছে। আর এটা যখন কোনো বাচ্চাদের পাল্লায় পড়ে দেখতে থাকবা, তখন তো এটা একবারে সব। যেমন আমি আমার ক্ষেত্রেই হিন্দি ভাষা আমি কখনোই বুঝতাম না, কিন্তু ওই যে হিন্দি একটা ধামাল সিনেমা আছে না, আমার একটা মামার ছেলে ছিল ছোট্ট, আমি যখন কম্পিউটার কিনি ও তখন করতে কি আমাদের বাসায় আসতো, ওই মুভিটা ও তো দেখতো দেখতোই, আমাদেরকে নিয়ে দেখাইতো, আমাদেরকেও দেখতে হবে। তো ওটা মিনিমাম মনে হয় ওই তখনই 50-60 বার দেখে ফেলেছি। এবং জিজ্ঞাসা করতো আবার যে এই জায়গায় কি হয়েছে, কি তো ওকে বোঝাইতে গিয়ে আমাদেরকে বুঝতে হইতো। ওর বয়স তখন ধরো 5-6 বছর এরকম। তো ওর থেকেই যেটা হয়েছে যে হিন্দি ভাষা এখন যেমন মোটামুটি সবই বুঝি, 99%ই বুঝি, আগে বুঝতাম না। তো ব্যাপারটা এরকম যে প্রথমবার বুঝিনি, দ্বিতীয়বার বুঝিনি, তৃতীয়বার আরেকটু বাড়ছে, এইভাবে বাড়তে বাড়তে কিন্তু একটা সময় সব বুঝে ফেলেছি। ওই তোমাদের অনার্স লাইফের মতো, আগে একটা প্রথম দিকে ফার্স্ট ইয়ারে সবকিছুতে কেমন একটা ভয় ভয় লাগতো, কি থেকে কি হবে, এখন এসে আর ভয় লাগে? বা এখন আসলে আসলে একটা রাইটিং 10টার বিটিভির বাংলার খবর আগে যখন দেখেছে মনে হচ্ছে উরি বাবা কি ইংলিশ বলতেছে, আর এখন তোমাদের হাসি লাগবে দেখবা, কারণ উচ্চারণগুলো শুনলেই হাসি লাগবে, স্বাভাবিকভাবে উচ্চারণ তো করে না এগুলো। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই, নেক্সট ক্লাসে আমরা নেক্সট বিষয়গুলো নিয়ে কথা বলবো। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম।